আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রু আইজ। এই ভিডিওতে কিছু অত্যন্ত গভীর সত্য বিষয় নিয়ে আলোচনা করা হবে, যেগুলো নিয়ে বেশিরভাগ মানুষ কনফিউজড হয়ে যায়। এমনকি কনস্পিরেসি থিওরিস্টদেরও এই ব্যাপারটিকে ক্লিয়ারলি কোথাও বলতে দেখা যায় না। হতে পারে তারাও এই বিষয়টি সঠিকভাবে উপলব্ধি করতে পারেন না। কেন তাদের ব্লু এবং রেড দুরকম কালারের প্রয়োজন হয়, কেন সাদা কালো দুরকম কালারেরই তাদের দরকার পড়ে, এই বিষয়ে আগের ভিডিওতে কিছুটা বলেছিলাম। যদি বাইডেন ট্রাম্প দুজনেই তাদের এজেন্ট হয়, তাহলে 5 বছর অন্তর ফেস পরিবর্তন করার কেন দরকার পড়ে? যে কোনো একজনকে দিয়েই তো তাদের সব এজেন্ডা ফুলফিল করানো যায়। এই গভীর প্রশ্নটির উত্তরই দেওয়া হবে। তার আগে একটি আনুষঙ্গিক বিষয় নিয়ে একটু বলি। আমি এই ভিডিওতে একটি জিন ক্যাচিং ক্লিপ দেখিয়েছিলাম, শেখ আব্দুর রফ বিন হালিমার একটি ভিডিও। এনার সম্পূর্ণ ভিডিওটি থেকে আমি দুটি বিষয় তুলেছিলাম। এই দুটো বিষয় আমার তার আগের একটি ভিডিওতে যে কথাগুলো বলেছিলাম সেগুলোকে সম্পূর্ণভাবে সাপোর্ট করে। বিষয় দুটো ছিল, 7ই অক্টোবর ইসরায়েলের উপর আক্রমণ আসার ঠিক আগেই মোসাদ বাহিনীর সম্পূর্ণভাবে নিষ্ক্রিয়তা, আর এইভাবে যে আক্রমণগুলো হামাস ঘটিয়ে থাকে সেগুলোকে জোরালো প্রতি আক্রমণের জাস্টিফিকেশন হিসাবে ইসরায়েল ইউজ করে। আর এটা আমি 3 বছর আগেও বলেছিলাম। এখন একটি চ্যানেল আমার এই ভিডিওটার কাউন্টার একটি ভিডিও পাবলিশ করে আমার ওই বক্তব্যটিকে ভুল প্রমাণ করার চেষ্টা করেছে। যেই ভিডিওটা অনেকেই আমাকে শেয়ার করেছে, সেটার অ্যান্সার করা হবে। তার আগে আব্দুর রফ বিন হালিমার সম্পর্কে একটু পরিচয় দিই। শেখ আব্দুর রফ বিন হালিমা, ইনি টিউনিসে জন্মগ্রহণ করেছিলেন। টিউনিসিয়ান বাবা ও আমেরিকান মায়ের কারণে ইনি মিক্সড কালচারে বড় হন। তবে ইনি 15 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেন। ইনি ফ্রান্সে আসেন 1986 সালে তার স্টাডি কন্টিনিউ করার জন্যে। ইনি একজন স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ইকোনমিক ইঞ্জিনিয়ার। ইন্টারন্যাশনাল ম্যাথামেটিক্যাল অলিম্পিয়াডে ইনি চ্যাম্পিয়ন হয়েছিলেন। অলিম্পিয়াডকে ওয়ার্ল্ডের সবচেয়ে প্রেস্টিজিয়াস ম্যাথামেটিক্যাল কম্পিটিশন বলা হয়। শুধু তাই নয়, ইনি একজন কোরআনের হাফেজ। তারপর অ্যারাবিকে মাস্টার ডিগ্রিও আছে এনার বিভিন্ন দেশে বিভিন্ন কমিউনিটিতে দাওয়া ফিল্ডে ব্যাপক এক্সপিরিয়েন্স আছে। এনার একটি ফ্রেঞ্চ ইসলামিক পাবলিশিং হাউস আছে, যেখান থেকে নিজের লিখিত এবং অনুবাদ করা অনেক বই ইনি পাবলিশ করেছেন। ইনি 1997 সাল থেকে প্রফেশনালি রুকিয়া প্র্যাকটিস করতে শুরু করেন। ইনি বিভিন্ন দেশে ঘুরে রুকিয়া এবং শিরক সম্পর্কে গভীর ইনসাইটফুল বক্তব্য দিয়ে থাকেন এবং মানুষকে সচেতন করেন। এনার দাওয়া সেন্টার, রুকিয়া সেন্টার আছে আফ্রিকা এবং অন্যান্য কান্ট্রিতে। ইনি প্রথম জিন ক্যাচিংয়ের বিষয়টি সামনে আনেন প্রায় 2 দশক আগে। কিভাবে জিনকে একজন পেশেন্টের শরীরে এনে তার সাথে কনভারসেশনে যাওয়া যায়, এটা ইনি দেখান। অনেক ইসলামিক স্কলার এনার এই পদ্ধতিটি অবজার্ভ করে এই পদ্ধতি যে অথেন্টিক সেই সার্টিফিকেট দিয়েছেন। এখন যার শরীরে জিনকে আনা হয়, সে তার লাইফে কোনো না কোনো সময় জিন আক্রান্ত হয়েছিল, পজেসড হয়েছিল কোনো সময়, সেটা ম্যাজিক বা অন্য যে কোনো কারণে। ফলে স্পিরিচুয়াল রিলমে হোল ক্রিয়েট হয়েছিল, একটা ওপেনিং। যাদের লাইফে কোনো না কোনো সময় এরকম ঘটেছে তাদেরকেই ব্যবহার করা হয় এই কাজে। এই সব শরীরে জিন পুনরায় ইজিলি এন্টার করতে পারে ওই ওপেনিংয়ের সাহায্যে। কোরআনে স্পেসিফিক ভার্স ইউজ করে জিনকে হাজির করা যায়। এটি একটি অথেন্টিক পদ্ধতি। তারপর জিনের সাথে কনভারসেশনে যাওয়া যায়। তো এই ভিডিওতে দেখা যায় কনভারসেশনের সময় একটি ডেভিল জিন কনফেস করে যে আক্রমণটি ঘটার ঠিক আগেই সমস্ত ইসরায়েলের ইন্টেলিজেন্স এজেন্সি এবং জিন স্পাইরা বা গুপ্তচর জিনেরা উধাও হয়ে যায়। আর এই আক্রমণকে তারা স্বাগত জানিয়েছে, কারণ এটার মাধ্যমে তাদেরকে শেষ করে ফেলা যাবে, জাস্টিফিকেশন হিসাবে ব্যবহার করা যাবে। নৃশংসভাবে হত্যালীলা চালিয়ে সবাইকে শেষ করে দিলেও আন্তর্জাতিক স্তরে তাদের কেউ বিরোধিতা করবে না, কারণ যুদ্ধ শুরু করেছে প্যালেস্টাইন। আর তারা তো শুধুই নিজেদের ডিফেন্সে প্রতি আক্রমণ করছে মাত্র। এই জাস্টিফিকেশন। وقبل أن يهاجموكم هل صار شيء يعني غير عادي؟ ماذا صار؟ اختفى العديد من الجنود وممن كانوا يقيمون التجسس من الجن. إذا الجواسيس اختفوا، فالإسرائيليين ما جاءهم أي خبر بما يقع عند الفلسطينيين. فرحون. لماذا؟ لأنهم قاموا بهذا الهجوم. وكيف أنتم كنتم مع الإسرائيليين؟ لماذا أنتم فرحون؟ يبررون لنا أن ندفع جميع الجنود لقتلكم وتشريدكم.
هذه فرصة طيبة لكم حتى تمحقوا الفلسطينيين. حتى نستقبل القرابين والدماء والقتلى. তাহলে আক্রমণের আগে সমস্ত স্পাই উধাও হয়ে গিয়েছিল, যেটা আমি আগে এই ভিডিওতে বলেছিলাম যে মোসাদ বাহিনী সম্পূর্ণভাবে উধাও হয়ে গিয়েছিল। এমনকি মোসাদ বাহিনীর অভাবনীয় নিষ্ক্রিয়তা নিয়ে চক্ষু লজ্জার কারণে মিডিয়াও বলতে বাধ্য হয় এইভাবে। আর এই জিনের কথায় সেটা পুনরায় উঠে এলো। এটা কতটা গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ ইনফরমেশন আপনি কি উপলব্ধি করতে পারছেন? এটা কি কোনো স্বাভাবিক ব্যাপার? একজন তার নিজের বাড়িতে ডাকাতি করানোর জন্যে তার বাড়ির দারোয়ানকে সরিয়ে দিল এবং মেন গেট খোলা রেখে দিল। নিজের বাড়িতেই ডাকাতি করানোর এই রকম রিয়েল লাইফ ঘটনা অনেক পেয়ে যাবেন। ডাকাত দল, দারোয়ান, এই ক্যারেক্টারগুলো দেখলেই এই সম্পর্কে আপনি ধারণা পেয়ে যাবেন এক্ষেত্রে কার কি ভূমিকা থাকতে পারে। এখানে প্রয়োজন নেই যে দারোয়ানকে বা ডাকাত দলের সব মেম্বারকেই সব কিছু জানতে হবে। যে ডাকাতি করালো আর ডাকাত দলের প্রধানের মধ্যে যে ডিল হয়েছে সে সম্পর্কে এটা একটি বোঝানোর জন্য এক্সাম্পল ছিল মাত্র। যে কোনো দলের সমস্ত মেম্বারই তাদের এজেন্টস হয় না, এখানেই বেশিরভাগ ভুল করছেন। যে কোনো দলের টপ গভর্নিং বডিতে তাদের এজেন্টস আছে যারা সিদ্ধান্ত নিয়ে থাকে। বাকি সবাই নর্মাল, যারা ঘুণাক্ষরেও জানে না আসলে কি ঘটানো হচ্ছে। আবার কেউ কেউ জানতেও পারেন গোপনে। এমনকি সিআইএ, এফবিআইও তাই। বিশ্বের প্রায় সমস্ত রাজনৈতিক দলগুলোতেও তাই। ওয়ার্ল্ডের সমস্ত দেশের পার্লামেন্টের সদস্যদের মধ্যেও একই রকম। সমস্ত দেশের ইন্টেলিজেন্স এজেন্সিগুলোর মধ্যেও তাই। সমস্ত দেশের মন্ত্রিসভাগুলো, প্রশাসনিক বিভাগ, সমস্ত বাহিনী, সব জায়গায় একই রকম। সায়েন্টিফিক কমিউনিটিজ, স্পেস এজেন্সিজ, বিজনেস সেক্টর, হেলথ সেক্টর, সমস্ত জায়গায়। মিডিয়া, ফিল্ম ইন্ডাস্ট্রিগুলোর কথা তো বাদই দিলাম, এগুলোর কথা তো আপনারা জানেনই। তারা শতকের পর শতক এই কাঠামো তৈরিতে লাগিয়েছে। তাদের এজেন্টস সব জায়গায় আছে। এটার কথাই অ্যালবার্ট পাইক বলেছিলেন। এটাই ছিল তৃণমূল স্তরের ইলুমিনাতিদের ভিশন, যেটা তারা সাকসেসফুলি এক্সিকিউট করেছে। যে মেন কথাটি এখানে আমি হাইলাইট করতে চাইছি সেটা হলো কোনো দল, কোনো এজেন্সি বা কোনো সেক্টর যাই হোক না কেন, সেই দল বা সেক্টর বা এজেন্সির সমস্ত মেম্বার্সরা একসাথে তাদের হয়ে কাজ করছে না। এই বিষয়টি একদম মাথায় ঢুকিয়ে নিন। তারা কোনো কিছুই অ্যাগ্রেসিভলি সবাইকে প্রত্যক্ষভাবে জানিয়ে বা দেখিয়ে করে না। এই জন্যই তারা গোপন সংগঠন। তারা এমনভাবে সবকিছু পরিচালনা করছে যেটা দেখলে মানুষের নর্মাল মনে হবে, সন্দেহ কম হবে। তারা সিস্টেমের পরিকাঠামোর ইমেজ সব সময় বজায় রাখে। তার জন্যে তারা নর্মালভাবেই সবকিছু হতে দেয়, যে পরিকাঠামোর মধ্যে সাধারণ ইনোসেন্ট মানুষও কাজ করে কিছু না জেনেই। এমনকি এটা জিন ওয়ার্ল্ডের ক্ষেত্রেও একই রকম। বহু জিন আছে যারা দাজ্জালের এজেন্ডাতেই কাজ করে, কিন্তু জানে না একদম টপ লিডারশিপে কোন জিনরা আছে আর তাদের অ্যাকচুয়াল মোটিভ বা এজেন্ডাই বা কি। এরা শুধু নর্মাল ওয়ার্কার বা নিম্ন স্তরের আর্মি। তাদের মধ্যেও স্পাই বা গুপ্তচররা আছে যারা নির্দিষ্ট কাজ করে থাকে। তাদের মধ্যে এমন বহু জিন আছে যাদের জন্য একটি নির্দিষ্ট গণ্ডি কেটে দেওয়া হয়, যার বাইরে এমনকি তারা অন্য কিছু ভাবতেও পারে না। একই কাজ রিপিটেডলি রোবটের মতো করে যায়। তাই সমস্ত জিনের কাছে সব ইনফরমেশন পাওয়া যায় না। তবে হায়ারার্কির একদম উপরের দিকের কোনো জিন ধরা পড়লে তার থেকে ইনফরমেশন পাওয়া সম্ভব। কোরআনে স্পেসিফিক আয়াতস পড়ে জিন ক্যাচিং এর সময় জিনকে তার ইচ্ছার বিরুদ্ধে আসতে হয় এবং তাকে কোনো প্রশ্ন করলে সেটা সত্য জবাব দিতে বাধ্য হয়, এবং সেটাও নিজের ইচ্ছার বিরুদ্ধে, আল্লাহর ইচ্ছায়। কেউ কেউ কমেন্ট করছিলেন জিন তো মিথ্যাবাদী হয়, তাদের কথা কিভাবে বিশ্বাস করা যায়? তাদের উত্তর হলো এটা, এখানে তারা নিজের ইচ্ছার বিরুদ্ধেই উত্তর দেয়। ডেভিল জিন মিথ্যাবাদী হলেও তারা ওই সময় সত্য ছাড়া অন্য কিছু বলতে পারে না। জিনদের সাথে নর্মাল মানুষের কিছু ডিফারেন্সেস আছে। মানুষের সামনে কোনো আয়াত পড়লে সে সেটাকে একরকমভাবে যাচাই করে, আর জিনরা যাচাই করে অন্যভাবে। আয়াত পড়ার সাথে সাথে তারা সেটা রিয়েল টাইমে ভিজুয়ালাইজ করতে পারে, অর্থাৎ তারা সেটা দেখতে পায়। অনেকটা ব্লাড বা ঝাপসা ভিডিওর মতো সবকিছু আবছাভাবে দেখতে পায় এবং ইনস্ট্যান্ট তাদের মধ্যে এটা এফেক্ট করে এবং সত্য যাচাই করে ইনস্ট্যান্ট বা তৎক্ষণাৎ সত্যকে অ্যাকসেপ্ট করে থাকে। যে কাউন্টার ভিডিওতে ভুল প্রমাণ করার চেষ্টা করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে যিনি এটা করছেন তার নিজেরই এই বিষয়ে ধারণা স্পষ্ট নয়। এটা অনেকটা ডিবাঙ্কারদের মতো কাজ হয়ে গেল।
যারা যে কোনো কনস্পিরেসি ফ্যাক্টকে ফ্যাক্ট চেক করার নামে ডিবাঙ্কড ঘোষণা করে দেয়, একটা সিঙ্গেল বিপক্ষে যুক্তি না দিয়েও। এটা গ্রহণযোগ্য নয়। এতে অনেক মানুষ বিভ্রান্ত হচ্ছে। আশা করা যায় তিনি পরবর্তীতে এ সম্পর্কে আরও সচেতন হবেন। তো এই ভিডিওর ওই কথোপকথনের পর দেখা যায় একটি মুসলিম জিন আসছে, যে প্যালেস্টাইনে মুসলিমদের হেল্প করার কথা বলে এবং বলে মুসলিমরাই এই ফাইটটি শুরু করেছে। যেটা আমি এই বললাম, সেখান থেকেই ব্যাপারটি বুঝতে পারবেন। فأنتم دفعتم المسلمين للقيام بهذه الحرب؟ هذا قرار من الجابين، هذا قرار من طيب، ولكن شاركتم؟ شارك إخوان المسلمين في قتال هذين المجاهدين، لأن الطرف الآخر معهم شياطين وأغوان وشيء من القتل. طيب، كل هذا الشياطين والكفار اللي مع الآخرين هل جاءوا أو تعلمون منهم آخرين؟ الكثير منهم أسلموا، بالتالي تمكن إخواننا من القيام بهذه العملية. যখন এইভাবে যুদ্ধ শুরু করা হয়েছে, সেটা অত্যন্ত সাধারণ যুদ্ধের মতোই শুরু করা হয়েছে, পক্ষ বিপক্ষ দেখিয়ে। যারা প্ল্যান করেছে এই যুদ্ধ, তারা তাদের আন্ডারে থাকা নর্মাল আর্মিদের যুদ্ধে লাগিয়েছে, যারা শুধু এটা জানে মুসলিমরা যুদ্ধ শুরু করেছে, মুসলিমদের সাথে ইসরায়েলীয়দের যুদ্ধ। আর এই একই খবর মুসলিম জিনও জানে। আর যেহেতু এটা মুসলিম জিন, তাই ডেভিল জিনের মতো পরামর্শ দিয়ে যুদ্ধ শুরু করানোর এখানে কোনো প্রশ্নই আসছে না। এখানে এই মুসলিম জিন এই কথাও বলছে যে অনেকে ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছিল, তাই আক্রমণ ঘটাতে পেরেছিল। এগুলো জিনদের জন্য বলা হয়েছে, মোসাদ বাহিনীর জন্য না। রাশিয়া ইউক্রেন যুদ্ধেও তাই করেছে। বিগত প্রায় 200 বছরে সমস্ত যুদ্ধ তারা এইভাবে লাগিয়েছে। এই ভিডিওতে সেটা বলেছিলাম। যদি এখনও কারো এই বিষয়টি উপলব্ধি করতে অসুবিধা হয়, বিশেষ করে যারা এক্সপোজ করতে চাইছেন এদের, তাহলে সেটা খুবই দুর্ভাগ্যজনক ব্যাপার। আপনারা এখনও রিড করতেই ব্যর্থ তাদের কার্যকলাপ, অথচ এই পয়েন্টগুলোই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবার পাবলিকদের মাঝে এরকম সিম্বলস তৈরি করতে এই লিডারদের দেখা গেছে, এক দুবার নয়, বহুবার। এই ভি সাইনটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি সাইন। এটি রোমান লেটার 5কে বোঝায়। কাবালা ল অফ ফাইভস, সিক্রেট অর্গানাইজেশনসদের পিলার বলতে পারেন এই সাইনটিকে। এতটাই গুরুত্বপূর্ণ এই সাইনটি, এটা নিয়ে পরে ডিটেলে আলোচনা করব ইনশাআল্লাহ। হিব্রু লেটার ভি বা ভ্যান নেলকে ইন্ডিকেট করে। নেল হলো শয়তানের একটি সিক্রেট টাইটেল। স্যাটানিজম যারা ফলো করে তারা সিক্রেটলি এই সিম্বলটি তাদের নিজেদের মধ্যে ইউজ করে থাকে। শয়তানের ফেভারিট সিম্বলগুলোর মধ্যে এটি একটি সিম্বল। হিব্রুতে এই লেটারটির ভ্যালু 6। আরও ইন্টারেস্টিংলি ভালক্যান, যাকে সানগডও বলা হয়, যার সাথে আগুন বজ্রপাতের সম্পর্ক আছে। একটি ফেস্টিভ্যাল আছে যেটা ভালক্যানকে উদ্দেশ্য করে অনুষ্ঠিত হয়, যেখানে মানব বলি দেওয়া হয়। এই ভালক্যানের সাথে ভেনাসের বিয়ে হয়, যে ভেনাসই লুসিফার এরকম মনে করা হয়। লুসিফারের ফিমেল ফর্ম। লুসিফারই যে ইবলিস সেটা তো আমরা জানি। আবার এই লুসিফারকে বোঝাতে বজ্রপাত বা থান্ডার বোল্টের সাইন ইউজ করা হয়, যেটা আবার ভালক্যানকেও বোঝায়। এই ভালক্যান ও ভেনাস দুই ক্যারেক্টারই স্যাটানিজমে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুই শব্দই শুরু হচ্ছে ভি দিয়ে, আর দুজনই লুসিফার বা ইবলিসকে বোঝায়। এই ভি সিম্বল দিয়ে একজন মাস্টার ম্যাসনকেও বোঝায় ফ্রি ম্যাসনরিতে। এর সঙ্গে কিছু এভিল এনার্জিরও সম্পর্ক আছে। এখন কেউ প্লিজ এটা আমাকে বোঝাতে আসবেন না যে এরা না জেনেই এই রকম একটি সিম্বল তৈরি করছে। এরকম একজন পাবলিক ফিগার বারংবার এই সিম্বল পাবলিকলি শো করে চলেছেন, তার অর্থ না জেনেই।
এটা ভাবা যায়? এবার আসি ট্রাম্প ও বাইডেনের প্রসঙ্গে, যেটা শুরুতেই বলেছিলাম। ডেমোক্র্যাটস বা রিপাবলিকান, নীল বা লাল, মানুষ যেটাই চুজ করুক না কেন, ট্রিটমেন্ট একই পাবে। মানুষকে মিথ্যা আশা দেওয়া হয় যে এই 5 বছর খারাপ হলো, নেক্সট 5 বছরে অন্যজন এলে সব ঠিক হয়ে যাবে, তাই পাল্টে দাও। এই ভ্রান্ত আশাতেই মানুষকে রাখা হয়। তবে অনেক সময় অনেক বছর ধরে কোনো দলকে রেখে দেওয়া হয় অন্যান্য অনেক দেশে। অ্যাকচুয়ালি সেক্ষেত্রে তাদের এজেন্ডা বাস্তবায়িত হচ্ছে ভালোভাবে, তাই পাল্টানোর দরকার পড়ে না। ডেমোক্র্যাটস বা রিপাবলিকানস, সবারই লক্ষ্য উদ্দেশ্য এক, তারা একই উদ্দেশ্যে কাজ করে, একই লক্ষ্যে। তাহলে যে কোনো একটি দলকে একটানা রেখে দেওয়া হয় না কেন? কখনো ট্রাম্পকে আনা হচ্ছে বা কখনো বাইডেন, কখনো কোনো একজন ডেমোক্র্যাট প্রেসিডেন্টকে বসানো হচ্ছে, আবার তাকে সরিয়ে দিয়ে আনা হচ্ছে কোনো রিপাবলিকান প্রেসিডেন্ট। এরকম করা হয় কারণ এই দুটি দলের মধ্যে কিছু লোক দেখানো বিরোধিতা তৈরি করা আছে। এই দুটি দলের মধ্যে কিছু নীতিগত কিছু পার্থক্য রাখা হয়েছে উদ্দেশ্য প্রণোদিতভাবে, মানুষকে বোকা বানানোর জন্যে। যেমন একটি দল ক্লাইমেট চেঞ্জকে সাপোর্ট করবে, আরেকটি দল করবে না। একটি দল এটাকে নিয়ে খুব এফেক্টিভলি কাজ করবে, নানা রকম নিয়ম লাগু করবে, যেমন বাইডেন সরকার, কিন্তু ট্রাম্প আবার এটার বিরোধিতা করবে। তাহলে যখন বাইডেন থাকবে, ওই 5 বছরের টার্মে ক্লাইমেট ইস্যুতে অনেকটাই এজেন্ডা বাস্তবায়িত করতে পারবে তারা, কিন্তু ট্রাম্পের সময় আবার সেই কাজটা একটু ডিলে হবে। আবার ট্রাম্পের দলের এমন কিছু নীতি আছে যেগুলো বাইডেন সরকার পাত্তা দেয় না, কিন্তু এই সবগুলোই তাদেরকে বাস্তবায়ন করতে হবে। তাই 5 বছর একটি দলকে রাখা হয়, আবার তাকে সরিয়ে দিয়ে আরেকজনকে আনা হয়। এইভাবেই তারা তাদের সমস্ত এজেন্ডাগুলোতে কাজ করে। এটারই আনুষঙ্গিক বিষয় হিসাবে যেগুলো ডিটেলে বললাম, সেখানেই একটি বিষয় লুকিয়ে আছে। ইউএস গভর্নমেন্টে এমন অনেক লোক আছে যারা এই চক্রান্তের বাইরে, তারা নর্মালভাবেই তাদের কাজ করে যায়, আর সেখানে কোনো জোর জবস্তি করা যায় না। সিস্টেমটাকে তারা এইভাবে মানুষের কাছে জেনুইন দেখায়, আর মানুষও সেটায় বোকা বনে যায়। And now we come to the present. Once again, we place our trust in the idea of a president. I'm going to vote blue. Vote for who you want. This is a free dictatorship.